কাছে জিজ্ঞাসা, যেটা এখন বললেন, আপনি তো এই প্রয়াসটা করছেন, আপনি তো বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে থাকেন, মানুষকে সচেতন করা। সত্যি তো এইরকম একটা যেমন এসআইআর এই প্রক্রিয়াটা, যেটা সাংবিধানিক প্রক্রিয়া বলে বলা হচ্ছে, সেটা কি মানুষকে বিভাজিত করবে, মানুষের মধ্যে বিভাজন আনবার একটা প্রক্রিয়া হয়ে ওঠে শেষ পর্যন্ত, তাকে প্রতিহত করতে পারে তো মানুষই। আমরা বিচার বিভাগের অবস্থা রয়েছে, কিন্তু মানুষ যদি সম্মিলিত ভাবে তাদের এই হেনস্থার বিরুদ্ধে, তাদের এই উপরে চলা হেনস্থার বিরুদ্ধে তারা প্রতিবাদ যদি না আসে, তাহলে তো সত্যি এটাকে প্রতিরোধ করা যাবে, যেভাবে দিনের পর দিন ঘটেই চলেছে, মানে বিভিন্ন জায়গাতে। আজও আপনি বললেন এবং আমরাও জানি যে সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর প্রক্রিয়াটা চলবে, এই ত্রুটি মানে প্রক্রিয়ার ত্রুটি রয়েছে, কিন্তু আসলে ত্রুটিকে বিভাজন করা হচ্ছে। আমি জানি না আমাদের নির্বাচন কমিশনের উপর এইরকম আরোপ এর আগে কখনো করেছিল কিনা, যে তারা একটা বিশেষ লক্ষ্যে কাজ করছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য সাধন করছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি এই অভিযোগ ওঠে, তাহলে তো খুব মারাত্মক, মানে আমাদের গণতন্ত্রের কি অবশিষ্ট থাকে? তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে ভোটার তালিকা ছাড়াই বাছাই সংক্রান্ত অভিযোগ এত বড় আকারে হয়তো এই প্রথম আসছে, কারণ আমাদের জীবদ্দশায় আমাদের যদিও 2002 এসআইআর হয়েছে বলে শুনছি, সেই এসআইআর লিস্টে আমাদেরও নাম আছে। আমাদের হয়তো সবাই আজকে আমরা আলোচনায় বসেছি সবারই নাম রয়েছে, কিন্তু এই রকম ভাবে একটা প্রক্রিয়া হয়েছে, ঘরে ঘরে এনুমারেশন ফর্ম নিয়ে গিয়ে একদম 13টা দলিল বের করে যাচাই বাছাই তো হয়নি। 2002 পুরো প্রক্রিয়াটাই অন্যভাবে হয়েছিল। একদিন আপনার আরেকটা অনুষ্ঠানে এসে আমরা সেটাই আলোচনা করছিলাম। তো নির্বাচন কমিশন কোনোদিনই সমালোচনার ঊর্ধ্বে ছিল না, থাকার কথাও না, যদিও এটা একটা সাংবিধানিক সংস্থা হলেও তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকার কথা, সেটা পার্লামেন্টের কাছে থাকার কথা, জনগণের কাছে থাকার কথা। সেই অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা আমাদের দেশে সামগ্রিকভাবে আমাদের দেশের গণতন্ত্রে দুর্বল। সেটা রাজনৈতিক দলেরই অ্যাকাউন্টে জবাবদিহিতার জায়গা বলুন, নির্বাচিত প্রতিনিধিদেরই জবাবদিহিতার জায়গা বলুন, অথবা সাংবিধানিক সংগঠনগুলোরই জবাবদিহিতার জায়গা হোক, এটা সামগ্রিকভাবেই দুর্বল। আর প্রথম থেকেই এটা মিরাতুন্নের সাথে একমত, প্রথম থেকেই বলা হচ্ছে যে যেটা একটা রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছিল, নির্বাচনী তালিকা, ভোটার তালিকা ঝাড়াই বাছাই হবে, সেটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা জানি আমাদের দেশের আইন অনুযায়ী ইন্টেনসিভ রিভিশন, এছাড়া আপনার সামারি রিভিশন, এটা সামারি রিভিশন সারা বছর ব্যাপী, কখনো কখনো ইন্টেনসিভ রিভিশন, পার্লামেন্ট ইলেকশন এবং বিধানসভা ইলেকশনের আগে স্পেশাল রিভিশন, এগুলো মানে সামারি রিভিশন এক ধরনের, সেটা হয়েই থাকে। কিন্তু এই এত বড় আকারে মানে রেড়ে করে এসআইআর এর যে বিষয়টা, এবং সেখানে প্রথম থেকেই একটা, যেটা বললাম, একটা এক্সক্লুশনের একটা আবহ তৈরি করেছেন। আমার কথা নয়, এটা নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট ওর অবজারভেশনটা দিয়েছে যে প্রসেসটা ইনক্লুসিভ হওয়া দরকার, যেটা বললাম। তো সেইটা তৈরি করা হয়েছে এইগুলো, যে এখানে আনা হয়েছে রাজনৈতিক ভাবে। নির্বাচন কমিশন তো এরকম কোনো ঘোষণা দেয়নি যে আমরা একটা নির্দিষ্ট ধর্মের লোকেদের হিয়ারিং পাঠাবো বা আমরা একে করবো তাকে করবো, এরকম সে বলেনি। এবং এখানে মজার কথা হচ্ছে যে মিরাতুল উল্লেখ করলেন, এটা মজার বিষয় হয়েছে, মজা এবং দুঃখজনক, এআই টুল ইউজ করা হয়েছে, এবং এআই টুল ইউজ করার ফলে আরো প্রচন্ড গন্ডগোল হয়েছে, নামের বানানে গন্ডগোল হয়েছে। এআই টুল সফটওয়্যারটা নাকি যথেষ্ট পরিমাণে আপডেটেড ছিল না, বা যথেষ্ট পরিমাণে যথাযথ ছিল না, যেটা দরকার সেরকম ছিল না। তার ফলে আরো নামের বানান টানান, ওই ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় ইত্যাদি সমস্ত একাকার হয়ে গিয়ে আরো মানুষ, অনেক বেশি মানুষ হয়রানির শিকার হয়েছে। এবং যেহেতু পুরো পপুলেশনের মধ্যেও আমাদের ধর্মীয় সংখ্যালঘু মানুষের সংখ্যালঘু, তো ধর্মীয় সংখ্যাগুরু যারা বড় অংশের মানুষ, তাদের মধ্যে একটা বড় অংশের মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছেন, যাদের হিয়ারিং এর লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। এবং যেটা প্রাথমিক যখন ড্রাফট তালিকাটা আসলো আমাদের রাজ্যে, তখন দেখা গিয়েছিল যে ম্যাপিং, আনম্যাপড ভোটার যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে ধর্মীয় সংখ্যালঘুরা কম, ধর্মীয় সংখ্যাগুরুরাই বেশি আনম্যাপড এর মধ্যে, বা যেখানে যদি আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি দেখা যায় সেদিকটাতেও। অথচ রাজনৈতিক আবহ, কথাবার্তার মধ্যে যেটা তৈরি করা হয়েছে যে এই পুরো প্রসেসটাই রোহিঙ্গা বিতরণের জন্য, অথচ দেখুন আজ পর্যন্ত কোথাও রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। নির্বাচন কমিশনও বলেনি যে আমরা রোহিঙ্গা খুঁজে পেয়েছি। অথচ একটা এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যে ন্যারেটিভটা পরবর্তীকালে নির্বাচনের সময় কাজে লাগানো হবে বলে। যদিও আমার মনে হয় আজকে সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছেন, সেটা ধর্ম সম্প্রদায় নির্বিশেষে আজকে পশ্চিমবঙ্গের মানুষ, আমি এছাড়া অন্য রাজ্যেও নিশ্চয়ই
মানুষ খুশি না, এই রাজনৈতিক দলগুলোর উপরেও খুশি না যে এসআইআর এর নামে তাদের যে হয়রানি হচ্ছে এবং তাদের দীর্ঘ সময় যে লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। যে ধর্মের কার্ডটা এই রাজনৈতিক দলগুলো ভেদাভেদ করার জন্য খেলতে গিয়েছিল, সেটা আমার অবজারভেশন অনুযায়ী সেটা কাজ করেনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সেই ভেদাভেদের ব্যাপারটা কাজ করেনি। আজকে মানুষের কিছুটা হলেও চোখ খুলেছে। মানুষ, সব রকমের মানুষ, ধর্ম ইত্যাদির ঊর্ধ্বে উঠে প্রতিবাদ করছে। এই পুরো প্রক্রিয়াতে যেখানে হ্যারাসমেন্টটা মুখ্য হয়ে গেছে তার প্রতিবাদ করছে। হ্যাঁ, আরো সংঘবদ্ধ প্রতিবাদ, পুরো বয়কট করা ইত্যাদি জায়গাটা খুব কঠিন, প্রশ্নটা খুব কঠিন। কারণ আপনার ভোটার থাকা অনেকেই মনে করেন ইজ ইকুয়াল টু নাগরিক থাকা। যদিও সেটা নিয়েও আপনার সুপ্রিম কোর্ট বলেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব খারিজ না, ইত্যাদি ইত্যাদি। সাধারণ মানুষ তো অত বোঝে না। ভোটার তালিকা থেকে আমার নাম থাকবে না, আমি ভোট দিতে পারবো না, তাহলে আমি নাগরিক না, আমি সরকারি সুযোগ সুবিধা পরিষেবা যা পাচ্ছি পাবো না, আমার ছেলে মেয়েরা পাবে না, ইত্যাদি। তো এটা একদম যেন অস্তিত্বের একটা জায়গাতে টান, পায়ের মাটিতে টান টান। তখন যতই আমরা ক্রিটিসাইজ করি, আমাদের নামে হিয়ারিং আসলে আমরা কাগজ নিয়ে লাইনে গিয়ে দাঁড়াচ্ছি। সেই জায়গাতে এমন কোন রাজনৈতিক নেতৃত্ব সামনে আসেনি যারা কালেকটিভলি বয়কটের ডাক দিয়েছেন। সুপ্রিম কোর্ট তো পরিষ্কার করে দিয়েছে যে প্রক্রিয়া হবে। আসলে আইন মেনে ঠিকঠাক মতন এসআইআর হলে সেটা তো আপত্তির কিছু নেই। এসআইআর হতে পারে, এসআইআর বলে যদিও কোনো শব্দ নেই, আইআর বলে একটা শব্দ আছে, ইন্টেন্সিভ রিভিশন, সেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নাম দিয়েও হতে পারে। কিন্তু কিভাবে হচ্ছে, কি প্রক্রিয়ায় হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, সেই প্রক্রিয়াটা আবার একই কথা বলছি, ইনক্লুসিভ না ইনক্লুসিভ না, এই বিষয়গুলো হচ্ছে বড় কথা। যেভাবে ফর্ম 6 এবং ফর্ম 7 এর অপব্যবহার করা হচ্ছে, আমাকে একটা গ্রুপ জিজ্ঞেস করছিল ফর্ম 7 এর এত অপব্যবহার, এ তো ফর্ম 7 এর কার্যকারিতাকে প্রশ্নের সামনে নিয়ে এসে ফেলছে। এবং আমাদের এক্ষেত্রে স্মরণ রাখা প্রয়োজন, একটা ফর্ম 7 মিথ্যা করে জমা করা একটা ক্রিমিনাল অফেন্স। যাতে যদি কেউ মিথ্যা করে জমা করছে এটা প্রমাণ হয়, তার 1 বছর পর্যন্ত শাস্তি হতে পারে, কারাগারে তাকে নিক্ষেপ করা যেতে পারে 1 বছর পর্যন্ত। এটা ক্রিমিনাল অফেন্স যদি আপনি মানে উইলফুলি কারোর বিরুদ্ধে ফর্ম 7 ইউজ করেন। তো এখন কিন্তু ব্যাপারটা হয়ে গেছে প্রচন্ড রকম রাজনৈতিক। এটা একটা প্রশাসনিক ব্যাপার। নির্বাচন, ভোটার তালিকা ঝাড়াই বাছাই করা যে প্রশাসনিক ব্যাপার ছিল, সেটা হয়ে গেছে রাজনৈতিক ব্যাপার। সেই রাজনীতিটা তো আমাদের দেশে এখন ডমিনেন্ট রাজনীতি হচ্ছে, ভেদাভেদের রাজনীতি। সেখানে এই ভেদাভেদের কার্ডটা খেলার চেষ্টা করা হয়েছিল। তবু আমার কাছে সমস্ত রকম একটা কি বলবো, এই নানান রকম হতাশাজনক পরিস্থিতির মধ্যেও আমি বলবো সাপে বর টাইপের একটা বিষয় হয়েছে। সাধারণ মানুষের বোধহয় কোথাও একটু মনে হয়েছে যে এই ভেদাভেদের জায়গাটা তাদের প্রত্যেককে স্পর্শ করছে, এবং এটা এই এসআইআর প্রসঙ্গে সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। শেষে আসবো, কিন্তু আপনি শুনলেন যে এসআইআর প্রক্রিয়াটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। কত ভরসা করা যায়? আপনি সাধারণ মানুষের বোধ, মানুষের চেতনা কেন রয়েছে, কেন বিদ্রোহ করছে না বারবার বলছেন। আর একটু কি আমাদের ভরসা করতে হবে সাধারণ মানুষের উপরেই, যে সাধারণ মানুষ একসময় বিদ্রোহ করবে, প্রতিবাদ করবে? উজ্জয়িনী যে মন্তব্যটা করলো, ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ, দেশের জনগণ, সেটা যদি হতো তাহলে খুবই সুখবর হতো আমাদের কাছে। ভালোভাবে নেয়নি এবং হেনস্থার শিকার হয়েছে এবং সংঘবদ্ধ হচ্ছে যে আমরা এই হেনস্থার শিকার হতে চাই না। উল্টো পাশাপাশি যেটা হয়েছে সেটা সব থেকে বেশি আমাদের কাছে শকিং, আঘাতের। সেটা হচ্ছে কি না, এই হেনস্থাটাকে ব্যবহার করে আর একটা দল তারা বেনিফিট পেতে চাইছে, সুবিধা পেতে চাইছে, এবং সেটা এই সামনের ভোট যুদ্ধে সুবিধা, এবং সেটা কিন্তু হয়েছে, সার্থকভাবে হচ্ছে। এইখানে জন সচেতনতাটা কাজ করছে ওই দিকে। সব এখন দল বেঁধে এখন আর একটা শাসক দলের দিকে চলে যাচ্ছে, না আমাদের হেনস্থার হয়ে কথা বলছে। তারা যে নিজেরা কত হেনস্থা করেছে, কত ব্যাপারে করছে, সেটা ভুলে যাচ্ছে। এইখানটায় কোথায় আমরা মুভিং অ্যারাউন্ড দ্য সার্কেল, বৃত্তের চারপাশে ঘোরা বলে, সেটা করছি। আমার তো বারবার মনে হচ্ছে মানুষ কিন্তু বৃত্তের চারপাশেই ঘুরছে, এদের কাছে ঠেলা খেয়ে ওদের কাছে যাচ্ছে, আর ওদের কাছে ঠেলা খেয়ে এদের কাছে যাচ্ছে। এই হচ্ছে মুশকিল। মাঝখানে কি আর কোনো রাজনৈতিক দল ইত্যাদিরা নেই? গণতন্ত্র তো আমি জানি শাসক দল এবং অন্য অপোনেন্ট দল, বিরোধী দল, সেই নিয়ে গণতন্ত্র। সেই গণতন্ত্র কোথায় আজকে? একদম হাহুতাশ করছে, অচৈতন্য হয়ে রয়েছে, বাঁচাও বাঁচাও করছে।
একদম দল ছাড়া রাজনীতিকে মানে কোন রাজনৈতিক দলের বাইরে গিয়ে কি নাগরিক সমাজ সংগঠিত হতে পারবে, এটা আজকের সময় একটা বড় প্রশ্ন। এটা কিন্তু এটা আলোচনার দাবি রাখে, একটা আলাদা আলোচনার দাবি রাখে। একটু যোগ করি, সুপ্রিম কোর্টে যে নাটকটা হলো অনুপম, সেই নাটকের মতন দুর্দশাগ্রস্ত অবস্থাও আমাদের দেখতে হলো। যে নাটকটার মধ্যে কত প্রতারণা, কত ছলনা এবং কতখানি ক্ষমতা লাভের জন্য লালসা। আমি একটা দলকে দোষ দিচ্ছি না, কিন্তু তারা যেটা করলো, নিজের বঞ্চনার পাহাড় জমিয়েছে মানুষের জীবনে, আর এটা নিয়ে নাটক করতে গেল সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালতে। অবিশ্বাস্য লাগছে, বুঝতে পারছি না। এটা আমাদের মানতে সেটা প্রযুক্তিগত কারণে আজকে সময়টা বেরোতে শুরু করেছি। আমি আরেকদিন নিশ্চয়ই বিষয়টা একটু আলোকপাত করবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। ওটার উপরে আমরা বুঝতে পারছি একটা সময় মানে একটা ভয়ঙ্কর বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সময়টাকে কিভাবে অতিক্রম করা যায় আমাদের কিন্তু সেটা নিয়েই ভাবতে হবে।